ওই লোকটাই যে এই গায়ের বাকচৈতন, প্রথমে আমি বুঝতে পারিনি। রোয়াকে বসা ভদ্রলোকটি বলে দেওয়ার পর তখন আমার ঠাহর হলো। দেখলাম লোকটার গায়ে কালো সার্জের কোট, 20 বছর আগেকার ফ্যাশন, আর পরনে ফিনফিনে কাঁচির কাপড়, যা খুব কম লোকেই পয়সার অভাবে আগে পরত, কিন্তু কাপড়ের অভাবে এখন পরতে বাধ্য হচ্ছে। তার উপরে আবার পামশু, পামশু যা কবে এ যুগের সভ্য সমাজ পদচ্যুত করে দিয়েছে, পা থেকে বরখাস্ত করে দিয়েছে বললেই হয়। তাছাড়া তাছাড়াও তার হাতে আবার ফুলের তোড়া। রোয়াকে বসা লোকটি আমাকে দেখিয়ে দিলেন। তথাপি এসব সত্ত্বেও লোকটাকে বাকচৈতন বলে আদৌ আন্দাজ করতে পারতাম না, যদি না উক্ত ভদ্রলোক আমার চোখে আঙুল দিয়ে ওইভাবে তা দেখিয়ে দিতেন। কারো হাতে ফুলের তোড়া থাকাটা যে তার ফুলনেসের বিজ্ঞাপন, আমার ক্ষুদ্র মস্তিষ্কের পক্ষে তা ধারণা করতে পারা শক্ত ছিল। সবেমাত্র সেই দিনই সে গায়ে গিয়ে উঠেছি দিন কতকের জন্য হাওয়া বদলাবার মতলবে, এবং বাক চৈতন্যের আটচালার অবস্থা দেখে মনে হলো তিনিও বেশি দিনের বাসিন্দা নন। তার বাড়ির সামনে লম্বা লম্বা ঘাস তখনও কাটা পড়েনি, তাতে বোঝা গেল তিনিও অল্পদিনই এখানে এসেছেন। বাকচৈতন ভদ্রলোক তার আটচালার দ্বার দেশে ফুলের তোড়া নিয়ে বসেছিলেন। বসে বসে যতদূর মনে হলো আমার দিকেই তিনি কুটিল দৃষ্টিতে তাকিয়ে আমাকে যেন কৃপা কটাক্ষপাত করছেন, অন্তত এরকমই ধারণা হলো আমার। বটে বটে, আমি বললাম, লোকটা বাকচৈতন বুঝি? বাকচৈতন বলে বাকচৈতন? 1 নম্বরের এক ইডিয়ট। যান না, গিয়ে বলুন না ধান গাছ থেকে কড়িকাঠ হয়, এক্ষুনি বিশ্বাস করবে। যা বলবেন তাই বিশ্বাস করে বসে আছে। তাই নাকি? তাহলে তো আমি বলি, তাহলে তো আস্ত একটা বাকচৈতন বটে। আস্তে আস্তে আমি এগোই, দণ্ডায়মান বাকচৈতনের দরজা পর্যন্ত এগিয়ে যাই। একটু ভয়ে ভয়ে যাই বলতে কি, এই যে নমস্কার, হাত তুলতে তুলতে বলি। ভাবের সূত্রপাতে আর মারামারির সময়ে হাত তুলতেই হয়। ডিটো, বাকচৈতন জবাব দিল। পুনশ্চ আর কি, অর্থাৎ কিনা আপনাকেও তথাস্তু। একটা অদ্ভুত কথা শুনেছেন? আজকালকার বিজ্ঞানের কাণ্ড অদ্ভুত কাণ্ড কারখানায় বলতে হয়। আমি আরম্ভ করি, আমাদের ধান গাছ থেকে নাকি। হ্যাঁ হ্যাঁ, শুনেছি বই কি। বাকচৈতন বাধা দিয়ে বলল, কড়ি, বর্গা, বিম, চৌকাঠ, চেয়ার, টেবিল, তক্তপোষ সব বানাচ্ছে। কবে শুনেছি? এ তো বহুদিনের কথা, কে না জানে। আমি একটু দমে যাই। না না, সে কথা বলছি নে। বহুদিনকার আবিষ্কার তা সত্যি, কিন্তু ওসব স্থূল জিনিস নয়। ও তো অনেক আগেই বানিয়েছে। আজকাল ওসবের চেয়েও ঢের সূক্ষ্ম জিনিস হচ্ছে নাকি ধান গাছ থেকে। এই যেমন, কি বলবো ভেবে পাই না। ধরুন না কেন, এই ধরনের সব সূক্ষ্ম জিনিস, এই যেমন এই যেমন ঢাকাই মসলিন, সেফটি পিন, অবন ঠাকুরের ছবি। বাকচৈতন নিজেই বলে দেয়, এমনকি আজকালকার গদ্য কবিতা অবধি যাবতীয় সূক্ষ্ম জিনিস সমস্তই ধান গাছ থেকে। একথা কে না জানে। এবার আমি রীতিমতো দমে যাই। তা যা বলেছেন, আমতা আমতা করে বলি, আমার এই চেয়ার টেবিল ধান গাছের তৈরি। আসুন না ভেতরে, আপনাকে দেখাচ্ছি। এই বলে ভদ্রলোক আমাকে তার আটচালার ভেতরে নিয়ে গিয়ে নিজের ধেনো চেয়ারে বসে তার বোকামির বহর আমাকে দেখালেন। ধান গাছের প্রসঙ্গে খুব সুবিধা করতে না পেরে আমি অন্য কথা পারতে চাই। একটা খবর শুনেছেন কি? যুদ্ধের নতুন খবর। হিটলার নাকি ইংলিশ চ্যানেল জমিয়ে দেওয়ার মতলব করেছে। চ্যানেল জমিয়ে সেই সে যুগের সেতুবন্ধের মতো, বুঝলেন কি না, তার উপর দিয়ে সৈন্য সামন্ত, ট্যাঙ্ক ম্যাঙ্ক সব কিছু নিয়ে গটগট করে বিলেতে গিয়ে হাজির হবে। শুনেছি বই কি, তার জন্য কত লাখ টন বরফের পর্যন্ত অর্ডার দিয়েছে হিটলার। নর্থ পোল থেকে সেই বরফ আমদানি হবে।
সেখানে ছাড়া অত বরফ আর পাবে কোথায়? আমেরিকান জাহাজে আসবে সেই বরফ। ইংরেজ ব্যাপারীরাই নাকি সাপ্লাই করবে শুনেছি মশাই। বলতে কি, এইটাই আমার সবচেয়ে আশ্চর্য ঠেকছে। বলে ভদ্রলোক সামান্য একটু ভুরু কুঁচকে সন্দিগ্ধ নেত্রে আমার দিকে তাকালেন। তা এমন আশ্চর্যই বা কি? এ যুগে সবই সম্ভব, মানুষের পক্ষে অসম্ভব কি আছে? এই জাফরই তো বনে গেলে মির্জাফর হয়, মির্জাফর বনতে আর কতক্ষণ? তাছাড়া মির্জাফর বনলেই বা দোষ কি? বিজনেস ইজ বিজনেস, তাই নাকি? বলুন না। আমি কি বলবো ভেবে পাই না, বোকা বনে যাই। তাহলেই ভেবে দেখুন, সেই বরফের চায় এসে পড়লে কি মজাই না হবে। সমস্ত ইংলিশ চ্যানেল জমে গিয়ে মস্ত একখানা মালাই বরফ, ভাবতেই আমার গায়ে কাটা দিচ্ছে। তখন কেবল চাছো আর খাও। ইংরেজদের পোয়া বারো। দেশ যায় যাক, নিখর চায় বরফ তো খেয়ে বাঁচবে। এ বাকচৈতন দেখতে পাচ্ছি আমার উপর দিয়ে যায়। ভদ্রলোকের বোকামির বহরে আমি এমন অবাক হয়ে গেলাম, জবাব দেব কি? আমার মাথার ভেতর ভোঁ ভোঁ করতে লাগলো। ভদ্রলোক উত্তর মেরুর বরফের সাহায্যে ইংলিশ চ্যানেল জমিয়েই ক্ষান্ত হলেন না, সে অসাধ্য সাধনেই নিরস্ত হওয়ার পাত্র নন। তারপরেই দুহাত দিয়ে একটা মাছিকে পাকড়াবার চেষ্টায় লাগলেন। মাছির মও তার ত্রিসীমানায় ছিল না তখন। অবশেষে তার জারপর্ণায় চেষ্টায় ব্যর্থ হয়ে কপালের ঘাম মুছবার জন্য তিনি রুমাল বার করলেন। সেই সময় তার পকেট থেকে একটা চিঠি পড়ে গেল। খামখানা আমি তুললাম। খামের মাথায় বাংলাদেশের এক বিখ্যাত মাসিক পত্রের নাম ছাপানো, এবং তলায় যার নাম লেখা তিনিও বাংলাদেশের একজন কম নামকরা লেখক নন। তার অনেক লেখা আমি পড়েছি, পড়ে মুগ্ধ হয়েছি। বিনা মেঘে বজ্রাঘাত হলেও আমি অতটা ঘাবড়ে যেতাম না। আপনি মেঘেন মিত্র? কি আশ্চর্য! চিঠিখানা ওর হাতে ফিরিয়ে দিয়ে বললাম, ঠিকই ধরেছেন, আমি মেঘেন মিত্রই বটে। অদ্ভুত আপনার ধরবার ক্ষমতা, মানতে হয়। তখন আমার পরিচয় দিতে হলো ভদ্রলোককে। তাই নাকি? মেঘেন আমার দিকে চোখ পাকিয়ে তাকালেন। বটে, তুমি সেই তুমি। তা তুমি এতক্ষণ ওরকম বোকা সাজছিলে কেন? আমি জানতে চাইলাম। পাড়াগাঁয়ে বাস করতে হলে বোকা সেজে থাকতে হয় কি না, সেইটাই নিরাপদ নাকি? আসলে সেটা জানাও আমার উদ্দেশ্য ছিল। তোমাকে নিয়ে একটু মজা করছিলাম, মেঘেন বলল। এই আর কি। তারপর একটু ইতস্তত করে আসল কথাটা ফাঁস করল সে। আমি ভেবেছিলাম তুমিই বুঝি এই গায়ের বাকচৈতন। ওই যে লোকটা রোয়াকে বসে আছেন, ওই ভদ্রলোক একটু আগে তোমার কথা বলছিলেন। সত্যি বলতে তোমার সম্বন্ধে এরকম ভুল ধারণার মূল কারণ উনিই। কিন্তু ও লোকটা আমায় বলেছিল যে তুমি হচ্ছ সেই চিজ, সেই দুর্লভ বস্তু। আমিও জানাতে বাধ্য হই। কে ওই লোকটা, চেনো নাকি? আমি জিজ্ঞেস করি। কি করে জানবো? মেঘেন বলে, আমার এ গায়ে আসার দুদিন হয়নি এখনো। জাপানি বোমার ভয়ে পালিয়ে এসেছি কলকাতা থেকে। ওই গায়ের আরেক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন খালি গায়ে, কাঁধে গামছা। তার কাছে গিয়ে জানতে চাইল মেঘেন, বলতে পারেন মশাই, রোয়াকে বসা ওই লোকটি উনি কে? রোয়াকে বসা? রোয়াকে বসানো? তাই বলুন। লোকটির খুঁটিনাটির দিকে ওর লক্ষ্য দেখা গেল। রোয়াকে বসানো ওই ওই লোকটি, উনি হচ্ছেন আমাদের গায়ে বাকচৈতন। উনি সবেমাত্র পাগলাগারদ থেকে ছাড়া পেয়েছেন। এসো, মেঘেন বলল আমায়, একটু চাটা খাওয়া যাক, কিংবা ডাবের শরবত। তোমাদের দুজনকে পুনরাবিষ্কার করতে যা বেগ পেয়েছি, ওফ। গ্রামে একটা ছোটোখাটো রেস্তোরাঁও রয়েছে দেখা গেল। সেখানকার ইতর ভদ্র সকলেরই সেটা আড্ডাখানা। যাও মাত্র টের পেলাম। আমাদের চা পান শেষ হতে না হতে থানার দারোগাবাবুর পায়ের ধুলো পড়ল সেখানে। মেঘেন তাকে বলল, দেখুন মশাই, ওই যে রোয়াকে বসা কিংবা বসানো যাই হোক, ওই লোকটিকে দেখেছেন? ওকে তালাচাবির মধ্যে রাখাই কি আপনাদের উচিত ছিল না?
ওই যে বোস জামশাই। দারোগা বাবুকে একটু যেন বিস্মিতই দেখা গেল। কেন, কি করেছেন উনি? করবেন আর কি, আমি বললাম। তবে কি না ওরকম লোককে পাগলাগারদ থেকে খালাস দিয়ে ঠিক করেননি আপনারা? ওই ধরনের বৃদ্ধ পাগলদের বাইরে ছেড়ে রাখা খুব নিরাপদ নয়। খোলসা করেই বললাম। বোসজা মশাই পাগল কে বলল? দারোগাবাবু এমন দৃষ্টিতে তাকালেন যেন আমরাই ওই জাতীয় কিছু হব। কে বলল এ কথা আপনাদের? কাঁধে গামছা এক ভদ্রলোক। মেঘেন তার অপরাজেয় কথাশিল্পের সাহায্যে উপরোক্ত সংবাদদাতার নিখুঁত এক বর্ণনা করে দিল। ও, আমাদের পাকরাশি, তাই বলুন। তার কথা ধরবেন না, আমাদের পাড়ার সেই পাকরাশি। দারোগার হাসি আর থামতে চায় না। কেন, সে লোকটি কে? আমি জিজ্ঞেস করি। সে আপনাদের পাড়ার পাকরাশি? কে তিনি? আরে তার কথা আবার মানুষে ধরে? দারোগা আমাদের হেসেই উড়িয়ে দেন। সেই তো এই গায়ের ইডিয়ট, এক নম্বরের এক বাকচৈতন। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প, বাকচৈতন। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।